সম্পূর্ণ পাহাড়ি একটা দেশ। নেপাল থেকে ঘুরানোর পরে আমার আবারও মন চাইতেছিল পাহাড়ে যাওয়ার লিগা। যেমন চিন্তা তেমন কাজ, দুই ভাই গাট্টি গুট্টি বাইন্দা নিজের জীবন সঙ্গী রিলে বেড়ে গেছি বাংলাদেশের অন্যতম পাহাড়ি অঞ্চল ও পর্যটন স্পট সাজেকে যাওয়ার লিগা। এইদিকে প্রথমে আমরা জীবন সঙ্গীর ইচ্ছা মতো তেল খাওয়াই লিতেছি, কারণ ইডির উপরে বই এখন আমরা পাড়ি দিব প্রায় 300 কিলোমিটার উপরে। এন্ড তেল বইরে শুরু করে দিয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের উপরে দিয়ে সাজেকে যাওয়ার যাত্রা। আজকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে তুলনামূলক বাস এবং ট্রাক ছিল অনেক বেশি। এই পরিস্থিতিতে নিজের রাইডিং স্কিল কামে লাগায় একাধিক গ্যাপ মেরে আমরা পড়ছি ঢাকা চট্টগ্রামের থেকে খাগড়াছড়ি ঢুকার রুট 12 মিনিটের মধ্যে একটা ব্রেক দনের লিগা। এন্ড সকালের আলো পুরোপুরি ফুটনের পরে আমি এবং আমার ছোট ভাই লোহানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বিদায় দিয়া ঢুকে গেলাম বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি রুটে। এইদিকে আমরা পাহাড়ি অঞ্চলের অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায় খাগড়াছড়ি রুটে ঢোনের লগে লগে। সকাল সকাল খাগড়াছড়ি রুটের মধ্যে ঢোনের পরে আপনার একটু লিখে মনে হইব কোন ধরনের পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকে গেছেন অন্য কোনো দেশে। এটার অন্যতম কারণ এর অসাধারণ সুন্দর নির্মাণাধীন রাস্তা আর রাস্তার আশেপাশের পরিবেশ। এইদিকে আমরা একটা ব্রিজের উপরে ব্রেক দিই, আর এই ব্রেক দেওয়ার অন্যতম কারণ হইছে আমার পিছনের ভিউটা। মানে এত সুন্দর স্বর্গীয় ভিউ আমরা কিন্তু গ্রাম অঞ্চল থেকেও দেখতাম পারি না। সকালের সূর্যের আলো, তার মধ্যে আবার পাহাড় ঘেঁষা মেঘ, সব মিলে পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে এটা আপনার কমেন্ট বক্সে জানা। আর এত সুন্দর পরিবেশে কিন্তু আমরা এই বাইকটি লয়ে আইছি। এইদিকে আমরা আরেকটা ব্রেক দিলাম সেলফি রুটে। এই রুটের সৌন্দর্য আপনারা নিজের চোখে না দেখলে কোনো সময় ফিল করতে পারতেন না। আর এই রুটের অন্যতম সৌন্দর্য কিন্তু রাস্তার দুই পাশে এরকম সারি সারি রাবার গাছ। আর আমি প্রত্যেকবার খাগড়াছড়ি বা সাজেক যাওয়ার সময় এই সেলফি রুটে একবার না একবার ব্রেক দিও। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যারা এখন আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন, নয়তো এরকম পরিবেশ কার ভিডিওতে দেখবেন আপনারা। এইদিকে আমার কৌতূহলী মনটা লয়ে আইছি গাছ থেকে রাবার কেমনে বাইরে এটা দেখুন লিগা। পরে দেখলাম এই গাছের কষ দিয়ে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে রাবার সহ বিভিন্ন ধরনের পণ্য বানানো। কেন আমার ছোট ভাই লহনে গেছে এই গাছ তুইলা বাইতে দিত গা। দেখো ভাই একটা গাছের রাবার দিয়া আমি তো বড় লোক হইতাম গা। আমি কইলাম বেটা এটা পাহাড়ি অঞ্চল, এর মধ্যে 19-20 করলে দেখবি কোন দিকটা ধরে লয়ে গেছে গা। আশেপাশের কি উঠার পাইতো না বাবা, তোর লেগে আমিও বিপদ পড়লাম। তাড়াতাড়ি গাড়ি দুটো টান দে। পরে কোন দিক দিয়ে আমরা দুজন রালকি মারা তার কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে আমরা সেলফি রোড থেকে ডিরেক্ট আইফরি শ্রীমঙ্গলের ফিল্ডনের লেগে রামগড় চা বাগানের এলো। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, গন্তব্যস্থল থেকে গন্তব্যস্থল পৌঁছানোর রাস্তাটা আরো সুন্দর। যার কারণে আমি যে কোনো জায়গার মধ্যে টুরে গেলে যেন এরকম সুন্দর জায়গা পাই হেনই ব্রেক দিই। এন্ড রামগড়ে চা বাগানের মধ্যে দিয়া বাইকটা উড়াদোড়া চালায়া আমরা আরেকটা ব্রেক দিলাম খাগড়াছড়ির আলুটিলার একটু সামনে। আমরা গ্রাম থেকে সহ বন্ধু বান্ধব বউ টং দোহন আটা দিছি, কিন্তু খাগড়াছড়ির এরকম টং দোহনের ভিউ আমি এখনো শুনে পাইছি না। এনের মধ্যে এক কাপ চা খাইলে কিলোমিটারের পর কিলোমিটার চোখ এবং মনের শান্তি পাহাড় দেন যাবো। এন্দা খাগড়াছড়ি ঢোনের আগে শেষ একটা তেলের পাম্পের থেকে তেল বেরো লিতেছি, কারণ এই পাম্পটার পরে আর কোনো তেলের পাম্প নাই। আর পাহাড়ি অঞ্চলের মধ্যে বাইক চালালে তুলনামূলক বাইকটা একটু বেশি তেল হয়, যার কারণে সাজিক ঢোনের আগে সবসময় আমরা তেল থেকে ফুল করে লই তেল বইরা খাগড়াছড়ি গেট দিয়ে আমরা ডিরেক্ট ঢুকে গেলাম পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির শহরে ঢোনের পরে ইমন খিদা লাগছে, যার কারণে আমি এবং ছোট ভাই লোহানে ঘুমায় সলে নাস্তা করতেছি, কারণ হারাটা রাত ধরে ঘুম নাই। এন্দা বাগাইরহাটের 8 কিলোমিটার আগে আর্মি আমরা সহ আর অনেক পর্যটক আটকে দিছে, কারণ সামনে নাকি পাহাড়ির মধ্যে গোলাগুলি লাগছে। এদিকে আমরা তো ফিরে গেলাম মহা চিন্তা, এত দূর আগে আবার আমরা ফিরে যাওয়া লাগবো। আচ্ছা তারপরে কি করোনা করে এটা দেখবেন আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যারা এখন আমার পেজটা ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দিয়ে। দেখা হইতেছে আপনারা লগে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বহুদিন পর মেঘের রাজ্য সাজেক বিলিতে উঠোনের সময় আমরা লোকে গইটা গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামনে পাহাড়ি সশস্ত্র বাহিনীর গোলাগুলির কারণে বাগেরহাট আর্মি চেকপোস্টের থেকে 8 কিলোমিটার আগে পর্যটকের নিরাপত্তার কথা চিন্তা কইরা বাংলাদেশ সেনাবাহিনী আমরা সহ সকল পর্যটককে আটকাই দিছে। এখন চিন্তার বিষয় হইলো এত কষ্ট করে এত দূরে আয়া আমরা কি মেঘের রাজ্য সাজেক বিলিতে উঠতাম পারা, নাকি আঞ্চলিক সমস্যার কারণে আমরা বাড়ি ফিরে যাওয়ার লাগে। আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা কইরা সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় বাগেরহাট আর্মি ক্যাম্পের মিদায় পৌঁছায়। এনের মিদায় আমরা শুরুতে আমরা বাইক এবং কতজন আছে এটা একটা এন্ট্রি করে সাজেকে উঠা প্রত্যেকটা পর্যটকের ওই বাগেরহাট আর্মি ক্যাম্পের মধ্যে নাম এবং যানবাহনের নাম্বার এন্ট্রি করা বাধ্যতামূলক। এদিকে অন্যান্য দিনের তুলনায় সাজেকে আজকে তুলনামূলক কম পর্যটকই উঠতেছে, তার অন্যতম কারণ হচ্ছে আজকে কোনো ধরনের সরকারি ছুটি নাই। এদিকে স্কট ছাড়ার কথা ছিল সকাল 10টা, কিন্তু এখন বাজে গেছে 12টা। তারপরে স্কট ছাড়ার কোনো নামগন্ধই নাই। কুদ্দুরা পরে মাইকে অ্যানাউন্স করতেছে সাজেকের রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হইলে অল্প কিছুক্ষণের মধ্যে নাকি স্কট ছাড়া দিব। এখন আমার মনে একটা প্রশ্ন হইলো, আমরা কি একটা দেশে বাস করি, নিজের দেশের মধ্যে নিজের ঘুরার কোনো স্বাধীনতা নাই, বিশেষ করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে। এইদিকে সচরাচর আমরা দেখি ডাব গাছের আকার মধ্যে ডাব ঝুলতে, কিন্তু কাহাই দেন কামড়া করছে কি এবার কয়েকটা ডাব গাছের ডাব নিজের ধোনাইনা ঝুলাই দিয়েছে। পরে আমি ভাবলাম আজকে এই ডাবের পানি খাইয়া নিজের কিডনির সারপ্রাইজ দিলে কেমন। পরে চাচারে কইলাম চাচা মিষ্টি থেকে একটা ডাব কাইটা দে, আর কোনো ধরনের সমস্যা নাই, কারণ টেকা যাক খেলা সুন্দর। পরে চাচা আমার কথা মতো একটা আধমরা ডাব কাইটা দিল আমার দিয়া ডাবের পানি মিষ্টি না হইলে তোমার থেকে টেও লিতাম না। ও চাচা আপনি যে কথা কইছে এহনে পানি মিষ্টি হইলো কোন যেত না, আপনার ডাবের পানি যে মিষ্টি হইছে যাই হোক খায়া দেই কেমন লাগে। এন্দা স্ট্র দিয়া ডাবের পানি চুমুক দনের পরে ডাবের পানিটা আমার গালের মধ্যে রীতিমতো জুতা বাড়ি মারছে। এই পানি মিষ্টিও না সুক্ক না, কেমন জানি ফানসা লাগতাছে। দূর নিজে টেডি লস করল। এদিকে 10টার স্কোয়ার সারছে দুপুর 2টায় বাগেরহাট আরবি ক্যাম্পে দীর্ঘ 4 ঘন্টা আমার কাছে মনে হইছিল 60 যুগের সমান, কিন্তু স্কট ছাড়ার লগে লগে পূর্বের সব কষ্টের কথাই বিলে গেছি, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাম পাহাড়ে গেরা মেঘের রাজ্য সাজেক বেলি। এন্দা আমরারে কড়া নিরাপত্তায় আর্মি এবং সেনাবাহিনী আমরারে সাজেকে উড়াইতাছে। এদিকে দ্বিতীয় আরবি চেকপোস্টের মধ্যে আয়া দো আমরা পুরাই হতাশা অবস্থা। ছোট ভাই লোহানে তো রীতিমতো বাইক থুয়া সাইডে গিয়া শুয়ে গেছে। তার অন্যতম কারণ হইলো সারা রাত না ঘুমিয়া বিগত 14 ঘন্টা ধরে বাইক রাইড, আর মাথার উপরে তীব্র রোদের মধ্যে আর্মির চেকপোস্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাও। আমার অবস্থা যে এতটা
এতটা বালা তা না, আমিও না পারতাছি কইতাম, না পারতাছি সইতাম, যার কারণে নিজের ইটা কই সান্ত্বনা দিতেছি যে ট্যুরে আইছি, অনেক মজা হইতাছে। আকাশের মধ্যে এই তীব্র রোদ পুরো আমরা রিফ্রেশমেন্ট করে দিতেছে, আর একটু পরে পুরো আর্মি ক্যাম্পের মধ্যে ব্রেক দাও, আরো সেই মজা লাগতাছে যেমনটা আমরা স্কুল জীবনে টিফিন টাইম দিলে মজা করতাম। শুরু ভাইলো অনেক ভাই, আপনি এত মজা পাইলে যায় একটু পাহাড় থেকে লাভ দেন। আমি গেলাম পাহাড় থেকে লাভ দেন একটা শর্তে, যদি তুমি আমারে পাহাড় থেকে লাভ দনের বিনিময়ে 1000 টাকা দাও। হ্যাঁ দিয়ে আমারই কথা হইনে ভিতরে গেছে গা। এদিকে রোদের মধ্যে শান্তির একটা বিরতি দিয়া আবারও শুরু করে দিলাম আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা। সাময়িক কিছু পরিস্থিতির লিগে যতই বেড়া খাই না গেরে, আরে আঁকা বাঁকা রাস্তার মধ্যে বাইক কাট করার সময় মনের ভিতরে থাকা সব অভিযোগ কেমনে জানি বিলে দেয়। যাক, অবশেষে দীর্ঘ 14 ঘন্টার জার্নি শেষে আমরা এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত সেই সাজেক ভ্যালিতে। আর আমরা আগে থেকে বুকিং করে রাখছিলাম সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের ঠিক পাশে একদম নিরিবিলি পরিবেশে মায়াবতী হিল রিসোর্টে। এদিকে রিসোর্টের মধ্যে চেক ইন করার পরেও আমরা রাতে ধরাই দিয়েছি একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এরকম ওয়েলকাম ড্রিঙ্কস খায়া পাহাড় দেখলে কি আপনি একটা 14 ঘন্টার রাইডের কথা মনে পড়বো? আমার তো মনে পড়তেছে না। আপনিও যদি একঘেয়েমি জীবন থেকে বাইরে হইয়া একটা দিনের যাত্রাপথের প্যারা লইয়া নিজের রুমের ব্যালকনির থেকে এরকম সুন্দর ভিউ দেখতেন চান, তাইলে আমরা মতো আয় পড়তারেন সাজেক ভ্যালি মায়াবতী হিল রিসোর্টে। এন্দা আমরা রুমের ব্যালকনির মধ্যে বইয়া বইয়া দুপুরের খাবার বিকালে খেতাছি আর এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতাছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাই। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখেন কিন্তু পেজটা এখনো ফলো করতেন না, তারা পেজটা তাড়াতাড়ি ফলো করে দেন। আল্লাহ হাফেজ।